হ্যালো শামীম, একটা মেয়েকে তুলে আনতে হবে। তোর আবার মাথায় কি ঢুকলো? মেয়েকে তুলে আনবি মানে তোকে যেটা বলছি সেটাই কর। আর সবাইকে বলে দে আজকে আমি বিয়ে করতে যাচ্ছি রাতে। মানে তোর মাথা ঠিক আছে নাকি গেছে মাল খেয়ে? আমি একদম ঠিক আছি। তোকে যেটা বললাম সেটা কর তাড়াতাড়ি। ভালো করে ভেবে দেখ, এইসব কাজ করা ঠিক হবে না। পুলিশ কেস পর্যন্ত হতে পারে। তুই আমার রাগ সম্পর্কে ভালোভাবে জানিস। আমার মাথাটা এখন গরম আছে, আর আমি যেটা করতে চাই সেটা করি। তুই তো সেটাও ভালো করে জানিস। তাহলে এরকম ন্যাকামি না করে আমি যেটা বলছি সেটা কর, নয়তো তোকে আজকে আমি। ওকে, তোমার যা ইচ্ছা তাই হবে, কিন্তু এর মাঝে আমাকে টানবি না। তার মানে তুই আমাকে এই কাজটা করতে সাহায্য করবি না, তাই তো? আমি কি বলছি যে আমি সাহায্য করব না? দেখ, এরকম পেঁচাই কথা বলবি না, সরাসরি বল এখন কি আমাকে সাহায্য করবি কিনা। ওকে, সাহায্য করব। এখন মেয়ের ছবি পাঠা, ঠিকানাটা দে। মেয়েটার ছবি তো আমার কাছে নাই, আর ঠিকানাটা আছে। এরকম বোকার মতো কথা বলবি না। তুই ঠিকানা দিবি, আর আমি যাকে তুলে আনবো সেটা তোর মনের মানুষ হবে না। আবার তাকে রেখে আসবো, আবার আরেকটাকে তুলে আনবো, সেটা হবে না। আবার তুলে আনবো, সেটা হবে না। আবার তুলে আনবো আমি কি এক এক করে ওই এলাকার সব মেয়েকে তুলে আনবো নাকি? তুই গাধার মতো কথা বলা বন্ধ কর। আমি যাব তোর সাথে, বুঝছিস? আর আমি যাকে দেখিয়ে দেব তাকেই তুলে আনতে হবে, অন্য কাউকে না। আর তুলে আনার পর যদি মেয়েটা বিয়ে করতে রাজি না হয়, তখন বিয়ে করতে রাজি হবে না মানে 100 বার রাজি হবে। জোরপূর্বক বিয়ে করব আমি, তাতে কি? মেয়েটা তোকে মন থেকে ভালোবাসবে। ওই মেয়ের মনে তোর জন্য শুধু থাকবে ঘৃণা, আর কিছু থাকবে না, বুঝছিস? এখনো ভেবে দেখ ব্যাপারটা। ওই, তুই আমাকে জ্ঞান দিবি না। যেটা করতে বলতেছি সেটাই কর। আর আমি বাসায় যাচ্ছি, সন্ধ্যায় তোর সঙ্গে দেখা হচ্ছে। অন্তত আঙ্কেল আন্টিকে বলিস যে তুই বিয়ে করতে যাচ্ছিস। আপাতত কাউকে জানাবো না, শুধু তুই, আমি আর মেয়েটা, অন্য কেউ জানবে না। মানে তুই কি লুকিয়ে বিয়েটা করতে চাচ্ছিস? কিছুটা সেরকমই। আচ্ছা, তোর যেটা মন চায় সেটাই কর। আমি তোকে বোঝাতে পারবো না। তোকে বোঝাতে গেলে আমি পাগল হয়ে যাব। আচ্ছা ভাই, সন্ধ্যায় দেখা হচ্ছে। ওকে। তারপর আমি ফোন কেটে দিয়ে বাড়ি গেলাম। এইদিকে আম্মু, তুমি বাসায় যাও, আমি ভাইয়ের সাথে রাতে থাকবো। পাকলি মেয়ে, কি বলিস? আমি থাকবো, তুই বাসায় গিয়ে থাক। আর আম্মু, না, তোমার এখানে থাকতে কষ্ট হবে। আর আমি এটা কখনোই চাই না যে আমি থাকতে আমার মা কষ্ট করবে। পাগলি মেয়ে, চুপচাপ থাক, বাসায় যে আমি থাকতে পারবো। আম্মু, তুমি বোঝার চেষ্টা করো, তোমার শরীরের অবস্থা খারাপ। তুমি বাসায় যাও, আমি এখানে থাকতে পারবো। তোকে আদেশ করতেছি, তুই এখন বাসায় যাবি, আর আমি এখানে থাকবো। উফ আম্মু, কোনো কথা হচ্ছে না। ওকে, তাহলে আমি বাসায় যাচ্ছি। টেবিলে সব কিছু রাখা আছে, সময় মতো ভাইয়াকে ওষুধ খাইয়ে দিও। আর তুমিও ঠিক মতো ঘুমিয়ে পড়ো, রাত জেগো না আবার। তোর কথাই হবে। এখন তুই বাসায় যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন ছেলেকে পাইছো, তুমি একে তাড়িয়ে দিচ্ছ তাই না? কোনো বকা দেওয়ার ইচ্ছা নেই, তাই আমি চুপচাপ আছি। যদি বকা শুনতে না চাস তাহলে বাসায় গিয়ে রেস্ট নে, কাল সকাল সকাল চলে আসিস। ওকে আমার লক্ষ্মী আম্মু। উম্মা। আম্মুর গালে একটা পাপ্পি দিয়ে বেরিয়ে পড়লাম। পাগলি মেয়ে আমার, আজকে যদি তোর বাপ বেঁচে থাকতো তোকে একটু কষ্ট করতে হতো না রে মা। হসপিটাল থেকে বেরিয়ে দেখি রাস্তায় কোনো রিক্সা দেখা যাচ্ছে না। সন্ধ্যার সময় তো তাই। সচরাচর এখানে সন্ধ্যার সময় এসে রিক্সা পাওয়া যায়, কিন্তু আজকে কেন জানি রিক্সা দেখতে পাচ্ছি না। উফ, কেমনটা লাগে। একটা রিক্সাও নেই। এখন হেঁটে যেতে হবে, ভাবতেই কান্না পাচ্ছে। এমনিতেই ব্যথা, তার ওপর যদি এতটা পথ হেঁটে যাই, না জানি সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা। ওই দিকে দেখতে লাগলাম কোনো রিক্সা দেখা যায় কিনা, কিন্তু না, হয়তো আমার ভাগ্যটাই খারাপ। দূর, আর কিছু না ভেবেই হাঁটা শুরু করলাম। দেখি সামনে গিয়ে রিক্সা পাই কিনা। রাস্তার এক সাইড দেখতে যাচ্ছি, আর রাস্তা দিয়ে কত রঙের গাড়ি চলাচল করতেছে। সন্ধ্যার সময় তো, তাই পরিবেশটা একটু মজাদার লাগছে আমার কাছে। ইচ্ছে করতেছে আমি এই প্রকৃতির সাথে মিশে যাই, তাহলে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো দুঃখ। আসলে মানুষ এমন একটা প্রাণী যাকে সবকিছুর সাথে মানিয়ে চলতে হয়। শত কষ্টের মাঝেও নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত আমরা কত কিছুই না করতেছি, শুধু ভালোভাবে বেঁচে থাকার জন্য।
আর শান্তিতে দুমুঠো দুবেলা ভাত খাওয়ার জন্য। আমরা মানব জাতি কতই আজব, তাই না? কিছু কিছু বড় লোক আছে যারা গরিবদের পেতে লাথি দেয়। হয়তো আমি যেমন দারিদ্রতার কারণে সব থেকে বড় সম্পত্তি বিক্রি করে দিয়েছি, পতিতালয় যে মেয়েগুলো আছে তারাও হয়তো পেটের দায়ে সব কাজ করতে বাধ্য হয়। আসলে পতিতা নারীকে জিজ্ঞেস করলে তার অতীতটা জানতে চাইলে তার মুখ থেকে শুনতে হবে না থাক করুণ কাহিনী, যেটা আপনার মনকে নানা দিতে বাধ্য করবে। আর মনে সব ভেবেই যাচ্ছি, আর রাস্তার এক সাইডে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আমি অনেকটা ভয় পাইছি। হঠাৎ করে এরকম গাড়ির সামনে এসে দাঁড়াইছে, তো তাই বুকে একটু থুথু দিলাম। গাড়ি থেকে দুজন মুখোশ পড়ল লোক নেমে পড়ল। আমি পরিবেশগুলো বুঝতে পারলাম, তাই দৌড়া দিতে যাব। তখনই ওই লোক দুটো আমাকে ধরে ফেললেন। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম, বাঁচাও বাঁচাও, কে কোথায় আসো, আমাকে একটু সাহায্য করো। কিন্তু কেউ আমার চিৎকারে সাড়া দিল না। লোক দুটো আমাকে গাড়ি তুলে নিলে। আমি গাড়িতে অনেক চিৎকার করতে লাগলাম এবং বাইরের মানুষকে ডাকতে লাগলাম, আমাকে বাঁচাও। প্রথম লোক, এখন কি করব? এরকম করে চিৎকার করতে লাগলে তো পুলিশের হাতে ধরা খেয়ে যাব আমরা। দ্বিতীয় লোক, ওই কাপড়টা দিই, আর ওর মুখে কাপড়টা ভালো করে বেঁধে দিই, যাতে যেন আজ বের না হয়। দ্বিতীয় লোকটার কণ্ঠটা আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। আমার দুপুরকার ঘটনাটা মনে পড়ে গেল। তাহলে কি না, এটা হতে পারে না, কখনোই না। একটা লোক এতটা খারাপ হতে পারে? চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। আমার সাথে এখন কি হতে যাচ্ছে? হয়তো আজকের পর আমি পৃথিবীতে নাও থাকতে পারি। আসলে গরিব মানুষদের বেঁচে থাকা আর না থাকা দুটোই সমান। তারপর আমাকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে দিল। আমি আর কোনো রকম শব্দ করতে পারতেছি না, শুধু আহ শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। আর গাড়িটা প্রচুর গতিতে চলতেছে, মনে হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আমার হাত এমনভাবে বেঁধেছে, খুব ব্যথা হচ্ছে। ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। কান্না করা ছাড়া আমার আর কোনো উপায় হচ্ছে না। কি করব? আমার তো জীবনটাই শেষ। আজকের পর হয়তো আমি কালকে সকালে সূর্য দেখতে পারবো না। আমি মারা গেলে আমার মা আর ভাইকে কে দেখবে? এটা মনে পড়তে আমার বুক ফেটে যাচ্ছে। কি হবে আমার মা আর ভাইয়ের? কিছুক্ষণ পর গাড়িটা দাঁড়ালো। ভিতরে সবকিছু রেডি আছে। তুই ভাবিকে নিয়ে আয়, জলদি ভিতরে যা। সবাইকে বল কনে এসে গেছে, আর কাজীকে বল সবকিছু রেডি করতে। এসব ওনারা কি কথাবার্তা বলতেছেন? কাজী বিয়ে কেন? আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এখানে আবার কার বিয়ে হতে যাচ্ছে? আর আমাকে যদি বিয়ে বাড়িতে নিয়ে আসবে, তাহলে এভাবে বেঁধে তুলে আনতে যাবে কেন? ভালোভাবেই তো আনতে পারতো। না, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, না হলে আমাকে এভাবে নিয়ে আসবে যাবে কেন? আর ভাইয়াটা পুলিশের ভয় পাচ্ছেন কেন? আর না কিছু ভাবতে পারতেছি না, এসব কি হচ্ছে আমার সাথে। একদিকে তো আমার মা আর ভাইয়ার টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে। আমার গাড়ি থেকে জলদি নামিয়ে ওনার ঘাট তুলে নিলেন, যেভাবে কিডন্যাপাররা কাউকে কিডন্যাপ করে নিয়ে যায়। আমাকে ঘাড়ে তুলে নিয়ে এত তাড়াতাড়ি তিনি বাড়িটার ভিতরে ঢুকে গেলেন। আমার খুব ভয় হচ্ছে। আমি খুব লাফালাফি করতেছি, কিন্তু কোনো প্রকার শব্দ করতে পারতেছি না, কারণ আমার মুখ বাঁধা। ভিতরে প্রবেশ করতে আমি অবাক, কি হতে যাচ্ছে এখানে? আর এসব কি? এখানে তো দেখতেছি পুরাই বিয়ের ফাংশন। উফ না, আর কিছুই ভাবতে পারতেছি না। কি হবে আমার সাথে এখন? কাজী সাহেব, আপনি সবকিছু তাড়াতাড়ি শুরু করুন। আরে বাবা, বিয়ে জিনিসটা একটু ধীরে হয়। তুমি এত তাড়া দিচ্ছ কেন? এই শামীমের বাচ্চা, তুই কাকে নিয়ে এসেছিস? ওনার এইরকম লাগবে। তবে আমি ভয়ে চুপসে গেলাম, কারণ লোকটাকে যখন আমি প্রথম দেখেছিলাম তখন ভেবে নিয়েছি এ লোকটা বদমেজাজি। আর তার ব্যবহারগুলো তো আমার জানা আছে, কি রকম ব্যবহার। কাজী সাহেব, আমরা কিন্তু আপনাকে কন্ট্রাক্ট করে নিয়েছি। আপনি যত তাড়াতাড়ি পারবেন বিয়ের কাজ সম্পূর্ণ করে এখান থেকে চলে আসবেন। তাই বলে একটা মেয়েকে এভাবে তুলে এনে আপনারা বিয়ে করতে পারেন না। ওই কুত্তার বাচ্চা, তুই কি আমার হাতে এখনো মরতে চাস, নাকি বেঁচে তোর ছেলে মেয়ের মুখ দেখতে চাস? যদি বেঁচে বাসায় ফিরতে চাস তো তাড়াতাড়ি বিয়ের কাজ সম্পূর্ণ কর, নয়তো তোকে এখানেই পুঁতে ফেলবো। আরে বাবারি, এটা দেখে আসতো একটা ডেবিল। এ লোকটা মনে হয় খুন খারাপিতেও
সেরা। উফ, আমি কেন যে এই কাজটা করতে গেলাম? ওই রাতে না হলে আমাকে কখনো এরকম কিছু সম্মুখীন হতে হতো না। কাজী সাহেব চুপচাপ বিয়ে পড়াতে লাগলেন। মিয়াজি পাড়া নির্বাসী মোহাম্মদ আব্দুল সাত্তারের দ্বিতীয় পুত্র মোহাম্মদ মাহিন আল ইসলাম 1 টাকার দেনমোহন ধার্য করিয়া সরকার পাড়া নির্বাসী মৃত মোহাম্মদ সলিম মিয়ার প্রথম কন্যা মোসাম্মদ দীপা সুলতানা বিবাহ বাধ্যনে আবদ্ধ করা হইল। বলো মা কবুল। আমি চুপ করে আসি, কারণ এখানে আমার মুখে কাপড় দিয়ে বাঁধা। বলো না কবুল। আমি এত চিৎকার করে বলতে চাই যে আমি বিয়ে করতে পারবো না, কিন্তু আমার মুখ তো বাঁধা, শব্দ বেরোচ্ছে না। কি হলো? ভালোই ভালোই কবুল বলবা, নাকি আমার আঙ্গুলটা বাঁকা করতে হবে আবার? কিরে, কেউ এভাবে বিয়ে করে? শালা তুই চুপ থাক। আমার বিয়ে আমি যেভাবে ইচ্ছে সেভাবেই করব। তুই কোনো কথা বলবি না, চুপচাপ বসে তামাশা দেখ। আমি এত বিয়ে বাড়িতে গেছি, এত বিয়ে দেখছি, কোনোদিন দেখি নাই যে মেয়ের মুখে কাপড় বাঁধা মেয়ে কথা বলতে পারবে না, কিন্তু বিয়ে হবে। তাই তো আমি তো এতক্ষণ খেয়ালই করি নাই যে মেয়ের মুখে এখনো কাপড় বাঁধা আছে। আচ্ছা মিয়া, আপনি আপনার বউকে ভালো করে দেখবেন না? আপনার জ্ঞান কি সব উধাও হয়ে গেছে? বিয়ের জন্য পাগল হয়ে গেছেন তাই না? সবাইকে হাসাহাসি করতেছে, এদিকে আমার কান্না কেউ দেখার মতো কেউ নেই। হয়তো এখানে আমি যতই না বলি না, কেউ কিছু না কিছু হবেই, আমাকে বিয়ে করবে আজকে রাতেই। তারপর আমার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিল, আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, কারণ এতক্ষণ থেকে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারিনি। আর কিছুক্ষণ থাকলে হয়তো মরেই যেতাম। এই মেয়ে, এখন সোজা সাপটা কবুল বলে দে, যদি তোর ভাইয়ের আর তোর মায়ের মানে আপনি এতটা জঘন্য। ভালোই ভালোই বলতেছি, নয়তো তোর ভাই আর তোর মা কালকে সকালে সূর্যটা দেখতে পারবে না। ছি, একটা মানুষ এতটা খারাপ হতে পারে, এতটা জঘন্য হতে পারে, আপনাকে না দেখলে হয়তো বুঝতামই না। এখন চুপচাপ কবুল বল। যত তাড়াতাড়ি কবুল বলবি তত তোর মা আর ভাইয়ের জন্য মঙ্গল হবে, কারণ এখন তারা অনেক কষ্টে আছে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমার মা আর ভাই, ওর যদি কিছু হয় তো আপনাকে মেরে ফেলবো। শামীম, ভিডিও ফুটেজ ওকে দেখাও, নয়তো কবুল বলবে না। এসব আমি কি দেখতেছি? আমার মা আর ভাইয়া সুন্দর ঘুমিয়ে আছে, আর কয়েকজন লোক বন্দুক হাতে তাদের দিকে তাক করে আছে। হয়তো আমি কবুল না বললে আমার মা আর ভাই এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। এসব দেখার পর আমি নিস্তব্ধ হয়ে গেছি। আমার পুরো দুনিয়াটা যেন উলটপালট হয়ে যাচ্ছে। এসব দেখার আগে যদি আমি মরে যেতাম বা আমাকে ধর্ষণ করে মেরে ফেলতেও তাও সহ্য হতো, কিন্তু প্রতিনিয়ত ধর্ষণ হতে হতো না ওই পশুটার হাতে আমাকে। মাহিন, কবুল বলবি নাকি তোর ফ্যামিলিকে মেরে ফেলবো? আমি বাধ্য হয়ে কবুল বলেই দিলাম। কবুল বলে দিও। কান্না করতে লাগলাম, কারণ এখন আমাকে নিত্যসঙ্গী হবে কান্না প্রতিদিন রাতে। ধর্ষণ করবে ওনার ইচ্ছা মতো আমাকে, ভোগ করবে, ছাড়বে না। সংক্ষেপে বিয়েটা সম্পূর্ণ করে কাজে চলে গেলে মাহিন। শামীম, তুই এখন বাসায় যা, আর এই খবরটা কাউকে জানাবি না। এখন তার মানে উনি আমাকে এখানে লুকিয়ে বিয়ে করলেন, যাতে যেন প্রতিদিন ধর্ষণ করতে পারি, বৈধ ধর্ষণ। শামীম, তবে মেয়েটার উপর অতিরিক্ত কিছু করিস না, যাতে বেঁচে থেকেও মরার মতো থাকতে হয়। মাহিন, তুই এখন চুপচাপ চলে যা। আর আমি আমার বউকে কিভাবে রাখবো, কিভাবে দেখব, কিভাবে আদর করব, সেটা একান্তই আমার ব্যবহার। শামীম, তোর এই বদমেজাজির রাগের কারণে একদিন তোকে পস্তাতে হবে। সেই দিনই শামীমের কাছে এসে তোকে কান্না করতে হবে। দেখে নিস, কথাটা মিলিয়ে নিস। মাহিন, মাহিনের কখনো এরকম সময় আসবে না। শামীম, তুই আর কোনো কথা না বলে চুপচাপ ওখান থেকে চলে গেলে জানে এখন কথা বলা তার বৃথা হবে। শামীম ভাই চলে যাওয়ার সাথে সাথে উনি আমার হাত ধরে একটা রুমের দিকে নিয়ে যেতে লাগলেন। বুঝতে পারলাম এখন আমাকে ভোগের শিকার হতে হবে। মাহিন, তোর সাহস কত বড়! তুই আমাকে ফোন নাম্বার দিস নাই। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আসি। ফোন নাম্বারের জন্য এত কিছু? মাহিন, এখন ফোন নাম্বার না, তোকে আমি প্রতিদিনই ধর্ষণ করব। আমি আর কান্নাটা আটকে রাখতে পারলাম না। মাহিন, তোর এরকম নেকা কান্নার কোনো মূল্য আমার কাছে নেই। তুই শুধু আমার কাছে ভোগের পণ্য। কথাটা বলে উনি আমাকে বুক থেকে উন্নাটা টেনে নিলেন। আমি আমার 2 হাত দিয়ে আমার বুক ঢেকে রাখলাম। মাহিন, উফ, কি লজ্জা, কি লজ্জাবতী রে! তোর লজ্জা আমি বের করতাছি, দাঁড়া।
ওনার মুখ থেকে এরকম নোংরা কথাগুলো আমার কলিজায় কেটে যাচ্ছে। ওনার প্রতিটা কর্তা যেন আমার গায়ে কাটার মতো জ্বালা দিতে লাগলো। মাহিন, আজকে আমি তোকে সবকিছু খুলে তোর সাথে ডান্স করব। কথাটা বলে উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি পিছিয়ে যেতে লাগলাম। আমি কখনোই ভাবতে পারিনি জীবনে এরকম একটা সময় আমার সামনে এসে দাঁড়াবে, আর আমি আমার কান্নাটা 4 দেওয়ালের মাঝে বন্দি। প্লিজ, আপনি একটু শান্ত হয়ে বসেন প্লিজ। অনেক কষ্টে কথাটা মুখ দিয়ে বের করলাম। ওনার রাগ দেখে আমি পুরোটাই স্তব্ধ হয়ে গেছি। কি হচ্ছে আমার সাথে এখানে? মাহিন, কেন এত তাড়াতাড়ি? পর্দামাক শেষ হয়ে গেল। আমি আমার কিসের দেমাক দেখাবো? আপনাকে আমার যা কিছু ছিল সব তো আপনি লুটে নিয়েছিলেন। মাহিন, আমি তোর দেহ লুটে নিয়েছিলাম, এটাই বলতে চাস তুই, তাই না? আসলে আপনি আপনার রাগটা একটু কন্ট্রোল করেন আর শান্ত হয়ে বসে আমার কথাগুলো শুনেন প্লিজ। মাহিন, তোর কোনো কথা শোনার আমার সময় নেই। এখন থেকে তুই শুধু আমার কথা মতো চলবি, নয়তো আমি কখন কি করে বসবো সেটা নিজেও জানি না। কথাটা বলে উনি আমার হাত ধরে টেনে আমাকে বিছানায় ফেলে দিলেন। প্লিজ এরকম কিছু করবেন না, আমার কিছু সমস্যা আছে। মাহিন, তাতে আমার কি হয়েছে? আপনি বোঝার চেষ্টা করুন। এখন আমি আপনার সেই সুখটা দিতে পারবো না, আর একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে সেটা ধর্ষণে সামিল হবে। আপনি একটু বুঝুন, এখন তো আমি আপনার বউ, তাই না? মাহিন, তুই কোনোদিন আমার বউ হওয়ার যোগ্য ছিলি না, আর হবিও না, বুঝছিস? আমি তো তোকে শুধু ভোগ করার জন্য বিয়ে করছি। আমি কখনো এটা আশা করিনি ওনার মুখ থেকে, আর আমি এর থেকে ভালো কিছু আশা করতেও পারি না। আমার মতো মেয়ের সাথে এরকমটাই হওয়া সম্ভব। যে মেয়ে সামান্য 10,000 টাকা জোগাড় করতে পারে না, তার জন্য দেহ বিক্রি করতে হয়, সে মেয়ের সাথে আর কি হতে পারে? এখন তো আমার কোনো কথার মূল্য থাকবে না। তারপর উনি আমার ওপর শুয়ে পড়লেন, আমার ঠোঁটে তার ঠোঁট দুটো দবিয়ে দিলেন, ননস্টপ কিস করতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগতেছে, কারণ এখন আমার এসব সহ্য হচ্ছে না। আমি ওনাকে এত সরানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি তার শক্তির সাথে পেরে উঠতে পারতেছি না। আমার ঠোঁট থেকে ওনার ঠোঁট দুটো সরিয়ে আমার গলায় ওনার ঠোঁট দুটো ডুবিয়ে দিলেন এবং ননস্টপ কিস করতে লাগলে। ওনার প্রতিটা স্পষ্ট আমাকে অসহ্য লাগতেছে। ইচ্ছা করতেছে যদি আমার শক্তি থাকতো তাহলে ওনাকে এখানেই মেরে ফেলতাম, কিন্তু আমি তোর সাথে এখন পারবো না। আস্তে আস্তে যখন আমার জামা পিন খুলতে লাগলেন, প্লিজ এরকম কিছু আজকে আমার সাথে করবেন না। আমি খুব অসুস্থ, আপনি বোঝার চেষ্টা করেন। জোরে জোরে কান্না করতেছি আর কথাগুলো ওনাকে বলতেছি, কিন্তু আমার কথাগুলো ওনার কান অবধি পৌঁছাচ্ছে না। ওনার 2 হাত দিয়ে আমার সারা শরীর স্লাইড করতে লাগলেন এবং এটা আমার খুব বিরক্ত লাগছে। আমি জোরে জোরে কান্না করতে লাগলাম। আমি ওনাকে ভালোবাসি না, করেই যাচ্ছি, কিন্তু উনি আমার কোনো বাধাই মানতেছে না। ওনার মতো উনি আমাকে ব্যবহার করতে লাগলেন। উনি আমাকে ওনার ইচ্ছা মতো ভোগ করতে লাগলেন, আর আমি ব্যথায় বারবার চিৎকার করে কান্না করতেছি, কিন্তু আমার কান্নার কোনো মূল্য নেই ওনার কাছে। উনি ওনার মতো কাজ করেই যাচ্ছে, আর আমার ব্যথা তো কলিজায় মনে হয় ফেটে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি মরে যাব। এত ব্যথা পাচ্ছি যে আমি একসময় অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি একদম ঠিক আছি। আমার শরীরে কোনো ব্যথা অনুভব হচ্ছে না, বা আমি কোনো রকম অস্বস্তি বোধ করতেছি না। এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি আমি এতটা সুস্থ? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। আমাকে যখন এই রুমে নিয়ে আসা হয়েছিল তখন রাত 9টা বেজেছিল, আর এখন 3টা বাজে। তার মানে আমি অনেকক্ষণ থেকে ঘুমিয়ে আছি। আমি রুমের চারদিকে তাকিয়ে দেখলাম, কোথাও ওনাকে দেখা যাচ্ছে না। ব্যাপার কি? আমাকে একা ফেলে উনি কি চলে গেলেন নাকি? আর আমাকে এখানে এমনভাবে এনেছে, আমি রাস্তাঘাট কিছুই চিনি না। এখন আমি কোথায় যাব? আমি শরীরের দিকে তাকিয়ে দেখি আমার শরীরে শুধু একটা চাদর মোড়ানো, আর কিছুই নেই। এটা দেখে আমার মনে পড়ে গেল সেই রাতের নির্যাতন, আর আমার চোখ বেয়ে পড়তে লাগলো পানি। আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম। শাওয়ারটা ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে আমার সারা শরীর ঘষতে লাগলাম, যাতে করে ও মানুষটার স্পর্শ আমার শরীরে না থাকে। যতই ঘষতেছি ততই কষ্টগুলো আমার মনে পড়তেছে, আর ততই আমি কান্না করতেছি। কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লাম, আর আমার চোখের পানির সাথে শাওয়ারের পানির সাথে এক হয়ে গড়িয়ে যাচ্ছে। এইদিকে
আরে মেয়েটা আবার কই গেল? এখানে রেখে আসলাম। ওই, তো এই এলাকার রাস্তাঘাট কিছুই চেনে না, কোথায় যাবে? উফ, আমি এখন টেনশনে বাঁচি না। কেন কেন যে একা রেখে বাইরে গেলাম। দৌড়ে বের হয়ে সবখানে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। তারপর আবার বাসায় ফিরে আসলাম। বাসায় সব রুম চেক করলাম, কিন্তু কোথাও নেই। উফ, বাথরুমে তো যাইতে পারি, বাথরুম চেক করলাম না। আমার মাথাটাও না এখন মনে হয় পাগল হয়ে যাবে। কয়েকদিন পর আমিও যে এইসব করতেছি নিজেও জানি না। দৌড়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি এখনো বাথরুমের ভিতরে আসিনি, আর বাথরুম থেকে শাওয়ারের আওয়াজ পাওয়া যাচ্ছে। তারপর আমি দরজা ধাক্কাতে লাগলাম। মাহিন, মেয়ে, দরজা খুল বলতেছি। হঠাৎ করে দেখিয়েছি দরজায় কেউ ধাক্কাধাক্কি করতেছে। তার মানে উনি হয়তো রুমে চলে এসেছে। এবার কি হবে? আমি তো কোনো কাপড় নিয়ে আসি নাই। এখানে এখন আমি বেরোবো কিভাবে? প্লিজ আপনি একটু শান্ত হন। আমি বাথরুমে আসি, বেরোবো একটু পর। মাহিন, এতক্ষণ কেউ বাথরুমে থাকে, তাড়াতাড়ি বের হন। এই যে শুনছেন, আমাকে একটু হেল্প করবেন। মাহিন, বল দেখি কি করতে পারি। ওনার মুখ থেকে আপনি ডাক শুনে মনে হচ্ছে ওনার এখন মনে হয় কোনো রাগ নেই। আসলে আমার গায়ে কোনো কিছু নেই। কোনো কাপড় নিয়ে আমি বাথরুমে প্রবেশ করিনি। যদি আমার কাপড়টা দিতেন। মাহিন, আপনার কাপড় ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে। এখন এখানে কোনো মেয়ে মানুষের কাপড় নেই। এখন কি হবে? ওকে থাক, তাহলে আমি সকাল পর্যন্ত বাথরুমেই কাটিয়ে দিই। এখানে বসে থাকি, আপনি ঘুমিয়ে থাকেন। মাহিন, সারা রাত ওখানে থেকে ঠান্ডা লেগে যাবে। আর যখন আপনার জ্বর হবে, অসুখ হবে, আপনার ফ্যামিলির জন্য সেবা করবে কে? আপনাকে দেখবে কে? আপনার ভাইকে দেখবে কে? আমার পরিবারকে নিয়ে আপনার এত টেনশন করতে হবে না, বুঝছেন? মাহিন, তার মানে আপনি এখন বাথরুমের ভিতরে আছেন, তাই সাহস দেখাচ্ছেন, তাই না? উফ, আর বেশি কিছু বলা যাবে না। বলা তো যায় না, সাইকো একটা দরজা ভেঙে ফেলতে পারে আবার। মাহিন, এই নিন আমার শার্ট, একটা প্যান্ট পরিনি। মানে আপনার প্যান্ট কি আমার হবে? তার থেকে বড় কথা, আপনার শার্ট আপনার প্যান্ট আমি পরবো কেন? মাহিন, ওকে কিছুই করতে হবে না, এমনিতেই বেরিয়ে আসেন। আমি তো আর অন্য কেউ না, আপনার স্বামীই তো, তাই না? তাড়াতাড়ি চলে আসেন। উফ, কি বেহায়া মানুষ, আমাকে কিছুই আটকায় না। মন তো চাচ্ছে এখনই গিয়ে খুন করে ফেলি, কিন্তু এখন কিছুই করা যাবে না। কিছু করতে গেলে হয়তো আমার ফ্যামিলিকে হারাতে হবে। মাহিন, কি করতেছেন? আমার অফার গ্রহণ করবেন নাকি না? আচ্ছা দেন দেখি। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম, কারণ সারা রাত তো আর বাথরুমে থাকা সম্ভব না। তারপর দরজা আলতো করে ফাঁক করে ওনার শার্ট প্যান্ট নিলাম। গায়ে পরে দিকে সব ঢিলা হলো। এখন কি হবে? হাঁটবো কিভাবে? আমি হাত দিয়ে প্যান্ট ধরে রাখলাম, ধরে আস্তে আস্তে হেঁটে বাইরে আসলাম। আমি বাইরে আসার সাথে সাথে উনি যেটা করলেন সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। উনি এরকম কাজ করবেন আমার সাথে। আমি বাথরুম থেকে বের হতেই উনি আমাকে কোলে তুলে নিলেন। আজব তো, আমি হাঁটতে পারি না নাকি বা আমি ছোট বাচ্চা যে আপনি কোলে তুলে নিলেন? মাহিন, উফ, বেশি রকম বকবক করলে ফেলে দেব কিন্তু কোল থেকে। না, এ মানুষের বিশ্বাস নেই। তাই আমি ওনার গলা শক্ত করে জড়িয়ে ধরলাম, যাতে করে চাইলেও আর ফেলে দিতে পারে না। মাহিন, ভয় পাচ্ছেন তাই তো? আসলে ওনার মতলবটা কি আমি বুঝতে পারতেছি না। একটু আগে আমার সাথে যে অত্যাচার করলো, আর আমিও তার সাথে এত নর্মাল ব্যবহার করতেছি, আর আমি চাইলেও রুট ব্যবহার করতে পারতেছি না, কারণ তার সাথে ব্যাপারটা কি? মাহিন, তাকে সব নিয়ে ভাবার সময় পাইবে, এখন একটু বিছানায় শুয়ে থাকেন। আমার কিছু জানার ছিল, আশা করি অ্যান্সারগুলো আপনি দিবেন। মাহিন, কোনো রকম কথা না বলে সুন্দরভাবে শুয়ে রেস্ট নিন, আর যদি একটা কথা বলে তো আবার শুরু করে দেব। না, আমি সুন্দরভাবে ঘুমিয়ে পড়তেছি, তো আবার ওইসব করিয়েন না। মাহিন, এই তো লক্ষ্মী মেয়ে, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আপনি কি চুরি করতে যাবেন নাকি? মাহিন, মানে আমি তো কিছুই বলিনি। আপনি হয়তো কানে একটু বেশি শুনেন, তাই হয়তো সমস্যা হচ্ছে আপনার। মাহিন, বেশি রকম ন্যাকামি করার চেষ্টা করবেন না, তাহলে তো বিপরীত হয়ে যাবে। আর আমার রাগ উঠলে আমি কন্ট্রোল করতে পারি না, এটা আমি আপনাকে অনেক আগেই বলে দিয়েছি। আচ্ছা, আপনার এত রাগ কেন? আপনাকে ছোটবেলায় আপনার আম্মু মনে হয় তেতো জিনিস বেশি খাওয়াইছিল,
মাহি, এই মেয়ে, আমাকে ভয় লাগতেছে না? এত বক বক করতেছেন কেন বুঝতেছি না। রাত অনেক হয়েছে, আপনি রেস্ট নেন। এমনিতেই নিজের শরীরের কোনো খোঁজ পাই না, অল্প একটু জ্ঞান হারিয়ে ফেলি, তার আবার বক বক আসি। আমি আমি আপনাকে আগেই বলেছিলাম, আমি ওর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, যে আপনার ওইটা সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। তখন আমি আপনাকে বলেই দিয়েছিলাম, আর আপনি সেটা না শুনেই কাজ শুরু করে দিয়েছেন। তখন আমি কি করব মাহি, তখন আমি কি করব? আপনি যেটা খুশি সেটাই করেন, কিন্তু আমার কথা আপনি রিপিট করবেন না। মাহি, আপনি যেটা করিস সেটাই করেন, কিন্তু আমার কথা আপনি রিপিট করবেন না। আমি আমি কি সত্যি সত্যি এবার রেগে যাব? রেগে গেলে আমি কি করে বসি আমি সেটা নিজেও জানি না। মাহি, আমি কিন্তু সত্যি সত্যি এবার রেগে যাব। আমি রেগে গেলে কি করে বসি সেটা নিজেও জানি না। আমি আপনার সাথে কথা বলে আমার ভুল হয়েছে। মাহি, আপনার সাথে কথা বলে আমার ভুল হয়েছে। কি মহা ঝামেলায় পড়লাম রে বাবা। এরকম একটা ঘাটতেরা মানুষের সাথে আমার জীবন পার করতে হবে। না জানি আরো কত কি আছে আমার ভাগ্যে। মাহি, আচ্ছা অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়েন। সকালে আবার আপনাকে হসপিটালে দিয়ে আসতে হবে। আমাকে? আমি জি না, আপনাকে আমার সাথে যেতে হবে না। আপনি চুপচাপ এখানে থাকবেন, আর আমাকে গাড়ি ভাড়াটা শুধু দিবেন। আমি চলে যেতে পারবো একা। মাহিন, এখন আর আপনি একা না, যে খুশি সেটাই করে বেড়াবেন। এখন একটা কথা মাথায় রাখুন, আপনার স্বামী আছে, আর তার থেকে আপনাকে পারমিশন নিতে হবে যে কোন কাজ করতে গেলে। আমার স্বামীর প্রয়োজন নেই। এখন যে স্বামী শুধু তার ভোগ করার জন্য বউকে বিয়ে করে, ওরকম স্বামী আমার লাগবে না। মাহিন, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি রেগে গেলে কি করব সেটা তো ভালো করেই জানেন আপনি। আমি কি আর করতে বলেন? সর্বোচ্চ আমাকে নির্যাতন করবেন, টর্চার করবেন, একটু আঘাত করবেন, আপনার যা খুশি তাই করবেন, তাই তো? এর থেকে আর বেশি কিছু করতে পারবেন না, সর্বোচ্চ মেরে ফেলতে পারবেন। মাহিন, এত বেশি বুঝলে আমার মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, আপনি এটাই তো করতে পারেন, তাছাড়া তো আর অন্য কিছু করতে পারেন না। কান্না করে দিলাম। মাহিন, এত রাতে কান্না করা অফ করেন আর ঘুমিয়ে পড়েন। এমনিতেই শরীর অসুস্থ আপনার অনেক। আমার শরীর অসুস্থ থাকে, সুস্থ থাকে সেটা আমি দেখব, আপনাকে দেখতে হবে না। শুধু আপনাকে আমি বিছানায় সময় দিতে পারলেই আপনার সবই, তাই তো? আচ্ছা, আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে বিছানায় সময় দেওয়ার। মাহিন, প্লিজ হাত জোর করে বলতেছি, আর একটা কথা না। তাহলে আমি কি করে বলবো সেটা নিজেও জানি না, আর আমার রাগের ওপর আমি একটু কন্ট্রোল করতে পারি না, আর আমি রেগে গেলে যে কি করে বসি জানি না। প্লিজ হাত জোর করে বলতেছি, আপনি শুয়ে পড়েন আর ঘুমিয়ে পড়েন, কান্নাটা বন্ধ করে। আমি আর কিছুই বললাম না, বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলাম, কারণ এই লোকটাকে বিশ্বাস করতে নেই। আমি তোকে কখনোই মেনে নিতে পারবো না। মন থেকে যার ব্যবহার এরকম, তার সাথে কখনোই ভালোবাসা নামক বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা আমি নিজেও জানি না। যখন আমার ঘুম ভেঙে গেল, তখন থেকে চারদিকে পাখিরা ডাকাডাকির আওয়াজ শোনা যাচ্ছে, আর সকালকার সোনালি রোদ্রুর জানালা ভেদ করে আমার মুখে এসে পড়তেছি। সকালের আবহাওয়াটা বেশ চমৎকার, খুব ভালো লাগতেছে এখন। বিছানা থেকে উঠে গা মুড়ি দিলাম, একটু গায়ে ব্যথা অনুভব হচ্ছে, উঠতে ইচ্ছা করতেছে না, তাই এবার শুয়ে পড়লাম। কাঁথাটা গায়ে টেনে নিয়ে কাঁথাটা বুকের মধ্যে ভালো করে আঁকড়ে ধরে শুয়ে আসি চোখ বন্ধ করে। হঠাৎ করে রুমে কারো আসার শব্দ পেলাম, চোখটা আলতো করে খুলে দেখলাম ওই লোকটা। মাহিন, এই যে সকাল হয়ে গেছে, আপনার কি ঘুম হয়েছে নাকি আরো কিছুক্ষণ ঘুমাবেন? আমি চুপচাপ চোখ বন্ধ করে আছি, কোনো সাড়া দিচ্ছে না তার কথায়। মাহিন, আপনি কি এখনো ঘুমিয়ে আছেন নাকি ঘুমের ভান করে আছেন? আমি তাও কোনো কথা বলতেছি না। তারপর দেখি উনি আমার পাশে বসে হাতের আঙ্গুলের ভিতর ওনার হাতের আঙ্গুল দিয়ে মুঠিবদ্ধ করে নিলে, খুব শক্ত করে। আমি একটু ব্যথা পেলেও চুপচাপ শুয়ে আসি, কোনো রকম রেসপন্স দিলাম না, কারণ একটু রেসপন্স দিলেই উনি বুঝে যাবেন যে আমি জেগে আছি। তারপরে উনি ওনার বা হাত দিয়ে আমার চুলগুলো কানের পিছে দিয়ে গুজে দিচ্ছি। হয়তো আজকের অনুভূতিটা অন্যরকম হতে পারত যদি তিনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার না করে
আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতেন তাহলে। কিন্তু এখন ওনার জন্য আমার মনে কোনো রকম ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটু পর উনি ওনার ঠোঁট দুটো আমার কপালে আলতো স্পর্শ করে দিল। আর স্পর্শটা এমনভাবে করেছে আমার সারা শরীর কেঁপে উঠল। আমিও চোখ বন্ধ করে থাকতে পারলাম না, চোখটা খুলেই ফেললাম আমি। কি হচ্ছে এসব মাহিন? তার মানে আপনি এতক্ষণ ঘুমের ভান করেছিলেন, তাই না? এটা একান্ত আমার ব্যাপার, আপনাকে বলতে যাবো কেন মাহিন? আচ্ছা, আমাকে বলতে হবে না। আপনার কাপড়গুলো শুকিয়ে গেছে, এ জেনে দিলাম। তাড়াতাড়ি পরে নিন, আমি একটু বাইরে আসি। আর একটু পরেই গাড়ি আসবে, হসপিটালে যেতে হবে আপনাকে ভাইকে আনতে। জি না, আমি আপনার সাথে যাচ্ছি না, আমি একাই যাব। আর আপনি আমার সাথে যাবেন না মাহিন। কেন? আমি গেলে সমস্যা কি? চিন্তা করবেন না, আমি আমার ফোন নাম্বার আপনাকে দিয়ে যাচ্ছি। আপনার যদি আমাকে ভোগ করার ইচ্ছে হয় তো চলে আসেন, আমার ফোন দিলে সব কিছু রেডি রাখবো আমি। মাহিন প্লিজ, এখন আমি এসব কথা নিয়ে আর কোনো আলোচনা করতে চাচ্ছি না। আপনার ইচ্ছা, আপনার ফোনটা দিন, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। মাহিন, ফোন নাম্বার লাগবে না, আমি তোমার সাথে যাচ্ছি, এটাই ফাইনাল। ও আমাকে বিশ্বাস করতে পারতেছেন না, তাই তো মনে করতেছেন হারিয়ে যাব। মাহিন, সেরকম কিছু না, উল্টাপাল্টা ভাববেন না প্লিজ। আমি কখনো উল্টাপাল্টা ভাবি না, আমি যা ভাবি ভালো কিছু ভাবি, আর আমার ভাবনায় সত্যি হয়। মাহিন, আমি আগেই বলছি, আপনার যুক্তির সাথে আমি কখনো যোগ দিতে পারবো না, তাই আমি বাইরে যাচ্ছি, আপনি আপনার কাপড়টা পরে নিন। কথাটা বলে উনি বাইরে চলে গেলেন, আর আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ওনার দেওয়া শার্ট প্যান্টটা খুলে আমার কাপড়গুলো পরে নিলাম, আর ওনার শার্ট আর প্যান্টটা ভালোভাবে ধুয়ে বাইরে শুকোতে দিয়ে রুমে আসলাম। রুমে আসার পর আমি পুরাই অবাক, কারণ এইটুকু সময়ে এটা কিভাবে হতে পারে? আমি ওনার স্বপ্নে দেখতাছি, এটা কখনো সম্ভব হতে পারে না। এসব কি হচ্ছে? এখানে আপনার কি মাথাটা ঠিক আছে নাকি? পুরাই পাগল হয়ে যাইতাছেন আপনি, দিন দিন বুঝতাছি না এসব কি করতেছেন আপনি। মাহিন, আচ্ছা, আমাকে কি আপনি এতটাই ঘৃণা করেন যে আমি আপনার সাথে হসপিটালে গেলে আপনার সমস্যা হবেই? দেখুন, আপনি যতই যাই করুন না কেন, আপনার তো বিশ্বাস হচ্ছে না। আমি মেনে নিয়েই চলেছি, আমার সাথে চলেন, আমি কিছুই বলবো না। আপনি হয়তো আমাকে বিশ্বাস করতে পারেন না, আপনি হয়তো ভাবছেন যে আমি যদি এখন থেকে যাইতে পারি হয়তো আপনার হাতছাড়া হয়ে যাব বা পালিয়ে যাব, আর আপনার রাতের সুখ দিতে পারবো না। তাই তো মাহিন, সবসময় আপনি বিছানার কথাটা টেনে আনেন কেন? আর সবসময় আমাকে রাগাতে কি আপনার খুব ভালো লাগে, তাই না? আমি আর কোনো কথা বাড়াতে চাই না, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছি, আমাকে খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে হবে। চলেন, বাইরে গাড়ি আছে, শুধু আপনার জন্য অপেক্ষা করতেছি। আমি আর কিছু বললাম না, চুপচাপ গাড়িতে গিয়ে বসলাম। তারপর উনি গাড়ি চালাতে লাগলেন, উদ্দেশ্য হসপিটালে। গাড়ি চলতেছে, দুজন মাঝে নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। উনি বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছেন, হয়তো কিছু বলতে চান কিন্তু সাহস পাচ্ছে না। এখন বলার আমি ওনার দিকে না তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে পরিবেশটা উপভোগ করতে লাগলাম। আপনি আমার সাথে হসপিটালে প্রবেশ করবেন না, বাইরে গাড়িতে বসে থাকবেন গেটের সামনে। আচ্ছা, আমি ভিতরে গেলে কি আপনার খুবই প্রবলেম হবে? আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমি বুঝতেছি না। আমি তো চাচ্ছি যে আপনার সাথে নর্মাল ব্যবহার করে থাকতে, কিন্তু আপনি আমাকে বাধ্য করতেছেন আমার রাগটা তোলার জন্য। এখন আর আমি আপনাকে ভয় পাই না। আপনি রাগ করে কি করবেন? আমাকে ভোগ করবেন, আমাকে অত্যাচার করবেন, টর্চার করবেন, এর থেকে তো আর বেশি কিছু করবেন না। তাই এখন আমি আর আপনার রাগকে আর ভয় পাই না। মাহিন, ওকে, আপনার যা খুশি তাই হবে। আমি চুপ করি আর আপনি চুপ থাকেন। দয়া করে আমার রাগকে আমাকে কন্ট্রোল করতে হবে, নয়তো আমি এখন কি করব নিজেও জানি না। যদি আপনি আর একটা কথা বলেন। তো উনি আর কিছু বললেন না, চুপ হয়ে গেলেন। আমিও চুপ হয়ে আসি, কারণ বুঝতে পারতেছি ওনার চোখ দেখলে বোঝা যাচ্ছে অনেকটা রেগে আছে। এখন আর কিছু বলা ঠিক হবে না, নিজের বিপদ নিজেই ডেকে আনা ঠিক হবে না। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে হসপিটালের সামনে দাঁড়ালো। আমি গাড়ি থেকে নেমে সোজা হসপিটালের ভিতরে প্রবেশ করলাম, ওনার দিকে ফিরেও তাকালাম না একবারের জন্য। আমি খুব দ্রুত হাঁটতে লাগলাম।
কি জানি আমার মার ভাইয়া কেমন আছে। এক রাতের জন্য আমার জীবনটা উলটপালট হয়ে গেছে। এখন আর আমি সে আগের দীপা নেই। এখন অনেকটা পরিবর্তন আমার মাঝে। নিজেকে যথেষ্ট ঢেকে রাখার চেষ্টা করতেছি, কারণ মা একটু হলেই টের পেয়ে যাবে। তাই নিজেকে সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে রাখতেছি, মা যেন এখন কিছু বুঝতে না পারে। আমি আমার ভাইয়ের কেবিনে প্রবেশ করে দেখি যে মা রুমে নেই, ভাইয়া শুয়ে আছে। আমি যে ভাইয়ার মাথার কাছে বসে পড়লাম, আর ভাইয়ের চুলগুলো একটু হাত দিয়ে নেড়ে দিতে লাগলাম। আমার স্পর্শ পেয়ে মনে হয় ভাইয়ের ঘুম ভেঙে গেল। মিলন, কিরে আপু, তুই এত সকাল সকাল এইখানে? আমি, পাগল ভাই, আমার তোকে ছাড়া কি আমার এক মুহূর্ত ভালো কাটি? তুই বল। মিলন, জানিস আপু, তোকে আমি খুব মিস করতেছিলাম, মন থেকে খুব করে চাচ্ছিলাম যে তুই তাড়াতাড়ি চলে আয়। এই দেখ, তুই এখন আমার সামনে চলে এসেছি। এখন আমার খুব ভালো লাগতেছে জানিস। আমি, হ্যাঁ রে ভাই, আমার অনেক ভালো লাগতেছে তোর মুখ থেকে আপু ডাকটা শুনে। কলিজা ঠান্ডা হয়ে গেল। মিলন, আচ্ছা আপু, আমি বাড়ি যাচ্ছি কবে? আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি আমরা। বাসায় তো একটু রেস্ট নে। আমি দেখি আম্মু কোথায়, আম্মুর সাথে কথা বলি, তোর জন্য কিছু নিয়ে আসি। মিলন, ওকে আমার লক্ষ্মী আপু। আমি আমার ভাইয়ের কপালে একটা চুম্বন এঁকে দিয়ে বাহিরে গেলাম। আম্মুকে খুঁজতে লাগলাম। আম্মুকে দেখলাম দুজন নার্সের সাথে কথা বলতেছি। আমি, কি হয়েছে আম্মু, এখানে কি কথা বলতেছো? আম্মু, তেমন কোনো কথা না, তুই এসে গেছিস। যা সকাল থেকে মিলন তোর নাম নিতে নিতেই আমার কানটা ঝালাপালা করে ফিরেছে ওর সাথে দেখা করে। আমি মিলনের সাথে দেখা করে আসলাম তোমাকে খুঁজতেই। তুমি দেখি রুমে নাই, তাই তোমাকে খুঁজতে বের হলাম। আর দেখি তুমি এখানে কথা বলতেছো। আম্মু, এই তো আমি এইমাত্র আসলাম, রুমের ভিতরেই তো খারাপ লাগতেছিল, তাই একটু বাইরে হাঁটতে আসলাম। আমি, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে তুমি বাসায় চলে যাও, আমি এখানে আসি, সমস্যা নেই। আম্মু, আমার কোনো সমস্যা হচ্ছে না, তুই একটু দোকান থেকে কিছু নিয়ে আয় তো মিলনের জন্য। সকাল থেকে কিছু খেতে পারিনি এখনো। আমি, তুমি রুমে যাও, আমি নিয়ে আসতেছি। তারপর আম্মুকে রুমে পাঠিয়ে আমি বাহিরে আসলাম। একটু বাহিরে এসে দেখি উনি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সানগ্লাস চোখে দিয়ে পাশ দিয়ে যে মেয়েটা যাচ্ছে সেই মেয়ে ওনার দিকে একটু আর চোখে তাকিয়ে তারপর যাচ্ছে। ওনার কিছু মেয়ে কথা বলা বলে করতেছে ওনাকে নিয়ে। প্রথম মেয়ে, ইস দেখ দেখ, ছেলেটা কি হ্যান্ডসাম তাই না? দ্বিতীয় মেয়ে, রে, আমার যদি এরকম একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করে সংসার শুরু করে দিতাম। প্রথম মেয়ে, চল না একটু ছেলের সাথে কথা বলে আসি। দ্বিতীয় মেয়ে, ওকে চল দেখি, একটু ট্রাই করে আসি, যদি সিঙ্গেল হয় তাহলে নাম্বার চাইবো। লুচ্চা মেয়ে কোথাকার, অন্যের স্বামীর দিকে তাকাতে তোদের লজ্জা করে না? তুই নাম্বার দিবি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আমি, মেয়ে দুইটার ওখানে না যেয়ে মেয়ে দুইটা ওনার কাছে চলে গেল। প্রথম মেয়ে, এই যে মিস্টার, আপনি এলাকায় নতুন বুঝি? মাহিন, হ্যাঁ আমি এখানে নতুন, কিন্তু কে আপনাকে তো চিনতে পারলাম না, আর আপনি আমার সাথে। দ্বিতীয় মেয়ে, আচ্ছা কথা বলতে কি চেনা পরিচিত হওয়া লাগে? আস্তে আস্তে চেনা পরিচিত হয়ে যাব তাই না? মাহিন, কিন্তু আমি আপনাদের সাথে চেনা পরিচিত হতে যাব কোন দুঃখে? বা আপনারা তো আমার কোনো আত্মীয় না যে আপনাদের সাথে আমি পরিচিত হয়ে যাব। প্রথম মেয়ে, এই ছেলে এত অ্যাটিটিউড কিসের? একটু ভালোভাবে কথা বললে কি হয়? মাহিন, আচ্ছা আপু বলেন কি শুনতে চান? দ্বিতীয় মেয়ে, আপু মানে আমরা কি আপনার সিনিয়র হব যে আপনি আমাদের আপু বলে সম্বোধন করতেছেন? আমাদের নাম বলে সম্বোধন করেন। মাহিন, আরে আপু, আমি তো আপনাদের নামই জানি না, বা আমি তো জানি না আপনার আমার সিনিয়র না জুনিয়র, তাহলে আপনাদের কি বলা উচিত? বউ। প্রথম মেয়ে, আপনিও তো দেখি অনেক মজাদার, একজন লোক কথা বলে ভালো লাগলো। মাহিন, আপনাদের সাথে কথা বলা ভালো লাগে নাই। দ্বিতীয় মেয়ে, আচ্ছা মিস্টার, আমি কি আপনার ফোন নাম্বার পেতে পারি? মাহিন, জি আমি। বাহ, কি সুন্দর ফ্রি মুভি দেখতেছিলাম তাই না? আমার কথা শুনে উনি ভীষণ খেয়ে গেলেন। বুঝতে পারলাম না, হয়তো উনি আমাকে এভাবে আশাটা মেনে নিতে পারেননি। মাহিন, আপনি এখান? আমি, হ্যাঁ, যখন একটা কারণে এসেছিলাম, এসে যেটা দেখতে পেলাম ভালোই হলো, আপনার একটা রূপ দেখতে পেলাম আমি। মাহিন, দেখুন আপনি যেটা ভাবছেন সব ভুল দেখেছেন। আমি, থাক মিস্টার, আপনি কথা বলেন, আমি আসতেছি। মাহিন, এই যে শুনুন, আপনার দেখার মাঝে ভুল আছে, আমার কথাটা সম্পূর্ণ শুনুন।
তারপর আপনি এভাবে রাগ করে থাকবেন। বুঝেছেন? আমি আমি আপনার কথা শুনতে চাচ্ছি না। অতএব এখন আপনি আমার কথা মতো চলবেন। না আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আর ওই মেয়েটার সাথে কথা বলেন। আমি যেখানে যাচ্ছি যাইতে দেন, আর আমার পিছনে একদম আসবেন না। তারপর আমি ওনাকে পাত্তা না দিয়ে চলে আসতে লাগলাম। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি উনি মেয়ে দুটোর সাথে যেটা করলেন সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। একটা মানুষ এতটা খারাপ হতে পারে। সি, এটা আপনি কিভাবে করতে পারলেন?